আর এদিকে নুসরাত তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল শর্ট ড্রেস পরে। এই ভার্সিটির প্রায় সকলেই শর্ট ড্রেস পরে আসে মেয়েরা। তখন দেখলো নুসরাত তার দিকে তাকিয়ে আছে, আর প্যাকেটটা খুলতেই যেসব জিনিস পেরিয়ে আসলো, এসব জিনিস দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না আকাশ। আকাশ মাথা নিচু করে তাকিয়ে আছে, আর তখনই কোনো কথা না বলেই এদিকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দেয় নুসরাত। আর নুসরাত থাপ্পড় দেওয়ার পরে আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর তখনই কিছুটা রেগে গিয়ে তখন নুসরাত তাকে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমাকে এসব কিছু দেওয়ার? তুই জানিস আমার বাবাকে আর কি আমার পরিচয়? কে তোকে এখানে পাঠিয়েছে, নাকি তুই নিজে থেকে এখানে এসেছিস? সত্যি করে বল, তোর মতো খ্যাত ছেড়ে আমাকে এইসব দেওয়ার মানেটা কি? আপু, আপনি বিশ্বাস করুন, এখানে আমার কোনো দোষ ছিল না। আর আমাকে রাফাত ভাই পাঠিয়েছে এগুলো দিয়ে। আপনি বিশ্বাস করুন, আমি এগুলো সম্পর্কে কোনো কিছু জানতাম না। আমি আজই ভার্সিটিতে প্রথম ভর্তি হয়েছি, আর আজকেই আমার প্রথম দিন। তোদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করেই জানা আছে। তোরা যে কোনো একটা বড়লোক মেয়ে দেখে প্রেম করিস, তারপরে ওই মেয়েটাকে ধরে বড়লোক হয়ে যাবি, এটাই যদি ভেবে থাকিস তাহলে এটা ভুল ভাবছিস। আমি ওরকম মেয়ে না, তোকে মেরে এখান থেকে হাসপাতালে পাঠাবো। আর এই কথা বলতেই নুসরাতের সঙ্গে যত মেয়ে ছিল সকলেই আকাশকে মারতে লাগলো। আর মারতে মারতে তার শার্ট কিছুটা ছিঁড়ে ফেলেছে। আর যখনই দেখতে পারলো স্যার এদিকেই আসছে, তখনই সবাই ছেড়ে দিল আকাশকে। আর আকাশও সেখান থেকে চলে আসলো। আকাশের শার্ট এমনিতেই নরম ছিল, কারণ সে অনেক কম দামি একটা কাপড় পরে এসেছে। আর এখানে আবারও ছিঁড়ে গেছে, দেখতে অনেক বেশি খারাপ দেখাচ্ছে। আর তখন আকাশ ক্লাসে প্রবেশ করলো। আকাশ ক্লাসে প্রবেশ করার পরে সকলেই তাকে দেখে হাসতে শুরু করলো, কারণ সকলেই আজকে নতুন ক্লাস, আর নতুন ক্লাসে সকলেই অনেক হাই ফাই হয়ে ক্লাসে এসেছেন। আর সেখানে কিনা আকাশ একজন খেত হয়ে তারপর এসেছে এখানে। আকাশ সবার সামনে বেঞ্চে বসে পড়ল। আর তখনই মিথিলা এসে আকাশকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর তখন বলতে লাগলো, এই ফকিন্নি, তোর সামনে বসা তাহলে কি করে হয়? তোকে তো এই ক্লাসে ক্লাস করার অনুমতি দেওয়া ঠিকই না। আর তুই কি না শেষের সামনে বসে পড়ছিস? যা পেছনে যা, আর কোনো দিন সামনে বসবি না। এই সামনের সিটগুলো আমাদের। আমাদের সিটের মধ্যে যদি অন্য কেউ বসে তাহলে মেরে পুরো তক্তা বানিয়ে দেই আমরা। আকাশ আর কোনো কথা না বলে সে পেছনের বেঞ্চে এসে বসে পড়ল। পেছনের বেঞ্চে একা একা বসে আছেন। আর কিছুক্ষণ পরেই একটা ছেলে এসে তার পাশে বসলো। আকাশ এটা দেখে বেশ অবাক হয়ে গেল, কারণ যেখানে সব ছেলেরা মেয়েরা তাকে অপমান করে কথা বলছেন, সেখানে কিনা একটা ছেলে তার পাশে বসলো। আর তখনই স্যার ক্লাসে প্রবেশ করলো। স্যার ক্লাসে প্রবেশ করার পরে ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলো। সবাই সবার মতো পরিচয় দিতে লাগলো। আর যখনই আকাশের পরিচয় দেওয়ার পালা সময়ে হলো, তখন আকাশ দাঁড়িয়ে তখন বলতে থাকে, স্যার, আমার আপন বলতে তেমন কেউ নেই। আমি পড়াশোনার পাশাপাশি সিএনজি চালাই, আর সিএনজি চালিয়ে আমি যে টাকা রোজগার করি তা দিয়েই আমার চলে যায়। এই কথাটা শুনে স্যার কোনো কিছু না বললেও সকলেই তখন হেসে দেয়। আর সকলেই তখন কিছুটা অপমান করে দেয়। আর আকাশ কোনো কিছুই বলল না। আকাশ মাথা নিচু করেই ছিল। আর এদিকে স্যার তখন আকাশকে বসতে বলল, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলল। আকাশের স্যারের ব্যবহার দেখে অনেক পছন্দ হলো। আসলে সব স্যার একরকম হয় না। স্যার প্রথম দিন তেমন কোনো ক্লাস না করাতে গল্প করতে লাগলো সবার সঙ্গে। আর এদিকে আকাশের পাশে বসা ছেলেটার নাম হলো নীল। নীল এদিকে আকাশকে বলতে লাগলো, হাই, আমি নীল। আমরা কি বন্ধু হতে পারি? যদি তুমি করছো মনে না করো আর কি। ভাই, আপনার মতো একজন লোক আমার সঙ্গে বন্ধুত্ব করতে আপনার রুচিতে বাঁধবে না? কারণ সবাই তো আমার সঙ্গে অন্যরকমভাবে কথা বলছে, আর সেখানে কিনা আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছেন। দেখো, সবাই কি ভাবলো বা না ভাবলো সেটা নিয়ে আমাদের দেখার সময় নেই। আমি মানুষ, তুমিও মানুষ, তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। বুঝতে পেরেছো? এখন বলো, বন্ধুত্ব করবে কিনা?
আর বন্ধুত্ব করলে কিন্তু তুমি বলে বলতে পারবো না, তুই করে কথা বলবো আমরা। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আসলে ভার্সিটিতে আমি মনে করতাম যে আমার কোনো বন্ধুই হবে না, কিন্তু তুমি আমার ধারণাই পাল্টে দিয়েছো। আমি বললাম না যে এখন থেকে তুমি করে কোনো কথা বলা হবে না, এখন থেকে দুজনে তুই করে কথা বলবো, ঠিক আছে? এখন ক্লাস করো। তারপরে আকাশ এবং নীল দুজনে ক্লাস করতে লাগলো। আজকে প্রথম দিন, তাই একটা ক্লাস হওয়ার পরই ছুটি হয়ে গেল। আর আকাশ তখন সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। আর এদিকে মিথিলার পাশে বন্ধুরা আকাশকে দেখে ধাক্কা দিল। আকাশকে ধাক্কা দেওয়ার পরে আকাশ সিঁড়িতে পড়ে যায়। তারপরে গিয়ে হাতের মধ্যে কিছুটা ব্যথা পেয়ে যায়। আর তখন সাথে ছিল নীল। নীল সাথে থাকায় সবটা দেখে। পরে তখন মিথিলাকে বলতে লাগলো, কি ব্যাপার মিথিলা, ভার্সিটিতে আসতে না আসতেই তুই ঝামেলা শুরু করে দিয়েছিস? কলেজের মধ্যে তোর জন্য কেউ শান্তি পেত না, আর এখন ভার্সিটিতে এসে এসব শুরু করলি? আমি তো দেখলাম রাফাত পিছন থেকে ধাক্কা দিয়েছে, আর তুই এত ধাক্কা দিয়েছিস। দেখ, আমার বিষয় নিয়ে তুই কোনো কথা বলবি না। যদি কোনো কথা বলার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর খবর আছে। তুই তোর রাস্তা মাপ। আমি তো তোর সঙ্গে এসব করিনি, তাই না? তোরা তো চলছে কেন ওর জন্য? এই খ্যাত ছেলেটা তোকে কি জাদু করেছে? দেখ, এখানে জাদু করার প্রশ্ন আসছে কেন? আমি ওর বন্ধু, ও আমার বন্ধু। তাহলে বন্ধু বন্ধুর জন্য করবে না তো অন্য কারোর জন্য করবে? আর আমরা এখানে সবাই বন্ধু, তুই শুধু শুধু আলাদা করছিস। দেখ, আমরা সবাই মানুষ। ও গরিব দেখে তার সঙ্গে বন্ধুত্ব করব না, এমনটা তো হতে পারে না। নীল, তুই থাম ভাই, চল, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। আমার কোনো কিছু হয়নি। আর মিথিলা আপু, আপনি এখান থেকে যান, সমস্যা নেই। ফকিন্নির বাচ্চা, আমি যাবো কিনা সেটা কি তোর কাছ থেকে শুনে যেতে হবে? আমার যখন ইচ্ছা আমি তখন যাব। তুই আমাকে অর্ডার দেওয়ার কে এখান থেকে যাওয়ার? সরি আপু, আমার ভুল হয়ে গেছে। আমি নিজে চলে যাচ্ছি, আপনারা যেটা ইচ্ছে সেটাই করেন। নীল, আয় তো আমার সঙ্গে, শুধু শুধু এত কথা বলে লাভ নেই। আকাশ আর কোনো কথা না বলে সে নীলকে নিয়ে সেখান থেকে চলে আসলো। আর নীলকে ক্যাম্পাসের কিছুটা দূরে নিয়ে আসার পরে তখন নীল আকাশের উপর অনেক বেশি রেগে যায়। আর নীল রেগে যাওয়ার পরে আকাশকে তখন রাগী কণ্ঠে বলতে শুরু করলো, কিরে, তুই আমাকে এভাবে নিয়ে আসলি কেন? আমি তো দেখে নিতাম মিথিলা কত বড় বড়লোক হয়ে গেছে। মানুষের একটু থাকলে যে কত অহংকার করতে পারে, সেটা হয়তো মিথিলাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। দেখ, শুধু শুধু মিথিলার সঙ্গে ঝামেলা করে আমাদের কোনো লাভ নেই। মিথিলার বাবা অনেক বড় লোক, তাই তাদের ক্ষমতা অনেক বেশি। আমার মতো একজন গরিব অসহায় ছেলের জন্য তুই কেন শুধু শুধু ঝামেলা করতে যাবি? হ্যাঁ, আর সামান্য বিষয় নিয়ে এত রিয়্যাক্ট করার কিছু নেই। এ কথা বলার পরে আকাশ তখন নিজেকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে আসলো। আর নীল বলল তার গাড়িতে করে তার বাসার সামনে নামিয়ে দেবে আকাশকে, কিন্তু আকাশ না করলো। তার অন্য একটা কাজ আছে, আর এজন্য জোর করে নীলকে পাঠিয়ে দিল। আর আকাশ হাঁটতে হাঁটতে চলে আসলো তার একটা গোডাউনের সামনে। আর গোডাউনের ভেতরে এসে প্রবেশ করলো। আর তাকে দেখে সকলে সালাম দিল। আর তখন চেয়ারের মধ্যে বসে রাইহানকে ডাক দিল। আর রাইহান আকাশের কাছে আসার পরে তখন বলতে লাগলো, বস, ওই দিন রাতে কারা এখানে অ্যাটাক করতে এসেছিল তাদের সম্পর্কে জানতে পেরেছি। তারা হলো রকি ভাইয়ের লোক। এখন রকি কোথায় আছে সেটা জানি না, কিন্তু তাদের একটা গ্রুপ প্রতিদিন এই জঙ্গলের মধ্যে আড্ডা দেয় মেয়েদেরকে নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যার সময় ওখানে যাব। দেখতে হবে ওখানে কারা কারা আছেন, আর ওদের যে কোনো একজনকে ধরতে পারলেই রকির ঠিকানা পেয়ে যাব। শালাই অনেক বড় হয়ে গিয়েছে, আমার গোডাউনে অ্যাটাক করতে আসে। আমার জায়গায় অ্যাটাক করতে আসে। তারপরে আকাশ রাইহানকে বলল কফি বানিয়ে দেওয়ার জন্য। আর এদিকে রাইহান আকাশের জন্য কফি বানিয়ে দিল। আর এদিকে কলেজের যত সিসি ক্যামেরা আজকে আকাশ লাগিয়ে দিয়েছিল সকল কিছু দেখতে শুরু করলো।
তার মোবাইলের মধ্যে। আর তখন দেখতে পারল মিথিলার সঙ্গে থাকা নেহা একটা ওয়াশরুমের ভিতরে প্রবেশ করলো। আর ওয়াশরুমের ভিতরে প্রবেশ করার পরে তখন কিছুক্ষণ পরেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক জাফর ইকবাল সেও ওয়াশরুমের ভিতরে প্রবেশ করলো। আকাশ এটা দেখে হতভম্ব হয়ে গেছে, এমন একটা লোক এরকম একটা কাজ করতে পারে। এদিকে ওয়াশরুমের ভিতরে যায় জাফর ইকবাল। আর জাফর ইকবাল ওয়াশরুমের ভিতরে যাওয়ার পরে তার পকেট থেকে ড্রাগসের প্যাকেট বের করলো। আর ড্রাগসের প্যাকেট বের করার পরে সে নেহাকে বলতে লাগলো, নেহা, আজকে তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে, আর খাওয়া দাওয়া করে আমরা এখানেই রোমান্স করব। কেউই দেখবে না, কারণ সকলেই ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে। আরে শালা, কি বলছিস তুই? চল, তোকে হোস্টেলে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে আদর করে খাওয়াবো। আমি এটার জন্য পাগল হয়ে আছি, 2-3 দিন ধরে ড্রাগস নেই না। ঠিক আছে, চল তাহলে, আর খুবই সাবধানে থাকবি, কেউ যেন আমাদেরকে সন্দেহ না করতে পারে, বুঝতে পারছিস? এই কথা বলার পরে জাফর এবং নেহা দুজনেই চলে আসলো নেহার হোস্টেলে। আর নেহার হোস্টেলে আসার পরে এদিকে সকলেই নেহা আর জাফরকে দেখে বুঝতে পারলো যে তারা একটা কিছু করতে এখানে এসেছে। ড্রিঙ্কস করবে, নেশা জাতীয় দ্রব্য তারা গ্রহণ করবে। এই জন্য তাদেরকে কেউ কোনো কিচ্ছু বলল না, কারণ তারা সবাই খুব ভালো করেই জানে। এদিকে তারা এসব করতে ব্যস্ত হয়ে গেল। আর আকাশের এদিকে সিসি ক্যামেরায় দেখছে তারা ওয়াশরুম থেকে বেরিয়ে হোস্টেলের দিকে গেছে। আকাশ তখন বলতে শুরু করলো, এই হোস্টেলের যতগুলো মেয়ে আছে সবগুলো মনে হয় জাফর ইকবালের শিকার, কারণ কোনো না কোনো সাহায্য তো ওখান থেকে পেয়েই যাচ্ছে। আর এত সাহস হয়ে গিয়েছে, কিন্তু জাফর ইকবালের পেছনে কে আছে? জাফর ইকবালের পেছনে কি রকি আছে নাকি অন্য কেউ? ওদের কানেকশন যদি একটা হয় তাহলে ব্যবসাটা একটাই হবে। আকাশ মনে মনে এসব কথা বলছিল। আর আকাশের খুব ভালো করেই মনে হচ্ছে যে রকি এবং জাফর ইকবালের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, তারা একই সাথে কাজ করে থাকে। কিন্তু ওরা তো আসল কেউ নয়, ওদের পেছনেও কোনো না কোনো একটা হাত ধরেছেন, কিন্তু সেই হাত কে সেটাই তো এখন জানার প্রয়োজন। আর এদিকে আকাশ সে তার বাসায় চলে আসলো। আর বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে শুরু করলো। আর খাওয়া দাওয়া শেষ করে এসে ল্যাপটপে বসে কাজ করতে শুরু করলো। কাজ বলতে সে ওই জঙ্গলের পুরো ম্যাপটা দেখছিল খুব ভালো করে। আর তখনই ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসলো। আর তখন ওপেন করে দেখতে পারলো ভার্সিটির গ্রুপে মেসেজ দেওয়া হয়েছে। আর ওখানে নুসরাত তার নতুন ছবি আপলোড দিয়েছে। ছবিটা দেখে আকাশ আর কোনো কথা মুখ দিয়ে বের করতে পারছে না। মেয়েটা দেখতে এতটা সুন্দর, তারপর আবার শাড়ি পরে পিক দিয়েছে। আজকে শাড়ি পরতে এতটা যে সুন্দর লাগবে আকাশ কখনো ভাবতেও পারেনি। আকাশ ভেবেছিল মেয়েটা হয়তো শর্ট ড্রেসই পরতে পারে, শাড়ি সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। কিন্তু আকাশের চিন্তা ভাবনা ভুল করে এসে আজকে শাড়ি পরে গ্রুপের মধ্যে পোস্ট দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে 500+ কমেন্ট হয়ে গেল। সবগুলোই ছেলেদের কমেন্ট, যেগুলোই ছেলেরা তার প্রশংসা করছেন সেগুলোকে তার রাগী ইমোজি দেওয়া। আকাশ এগুলো দেখে একা একাই হাসতে শুরু করলো। আর ভুল করে আকাশ ওই ছবির মধ্যে হা হা দিয়ে তার নিজের কাজ করতে শুরু করলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যার পরে আকাশ তার গাড়ি নিয়ে গোডাউনে চলে আসলো। আর গোডাউনের সামনে আসার পরে দেখতে পারলো সকলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর তখন আকাশ গাড়ির উপরে বড় একটা জঙ্গলের ম্যাপ রাখলো। ম্যাপ রাখার পরে সবাইকে বুঝিয়ে দিতে লাগলো, এই জঙ্গল সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, আমাদেরকে উত্তর দিক দিয়ে প্রবেশ করতে হবে। আর উত্তর দিক দিয়ে প্রবেশ করতে না পারলে অন্য একটা রাস্তা আছে, সেটা হলো নদী। আর নদী পথে যাওয়া একদমই যাবে না। আমরা যদি উত্তর দিক দিয়ে প্রবেশ করি তাহলে আমরা তাদেরকে জঙ্গলের মাঝখানটায় পাবো, যেখানে ওরা আড্ডায় থাকে। আর আমরা চারদিক দিয়ে অ্যাটাক করব, যেন ওরা কোথাও গিয়ে পালাতে না পারে। আর এই জঙ্গলের আর কোনো রাস্তা থাকতে পারে, কিন্তু সেটা আমরা জানি না। আর এই জঙ্গলের মধ্যে রহস্যটা অনেক বেশি, কারণ এখানে যে ওদের একটা গ্রুপ থাকে না, সেটা আমাদের সন্দেহ আছে। এখানে রকিও থাকতে পারে, তাই খুবই সাবধান থাকবি। আর সকলেই আমার কথা ছাড়া কেউ ফায়ার করবি না। আমি ফায়ার করতে বললে তোরা ফায়ার করবি। আর ওখানে হেলিকপ্টার নিয়েও যাওয়ার কোনো প্রয়োজন নেই।
হেলিকপ্টার এটা করতে গেলে ওরা চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই যা করার আমাদেরকে নিচে থেকেই করতে হবে। আকাশ সবাইকে বুঝিয়ে দেওয়ার পরে তখন গাড়িতে উঠে পড়ল। আর এদিকে রাইহান গাড়ি চালাতে শুরু করলো। আর প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পরে সেই জঙ্গলের কাছাকাছি চলে আসলো। আর গাড়ি থেকে নেমে ওরা জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। উত্তর দিক দিয়ে যতই এগিয়ে যাচ্ছে ততই যেন কোনো কিছুর একটা শব্দ ভেসে আসছে। বুঝতে পারলো এখানে কোনো জন্তু জানোয়ার আছে। আর তখন এদিকে রাইহান আকাশকে প্রশ্ন করলো, বস, আমার তো মনে হচ্ছে এখানে কোনো একটা জন্তু বা জানোয়ার রয়েছে যে আমাদেরকে অ্যাটাক করতে পারে। আমরা এসেছি অন্য কাজ করতে, এখন যদি আমরা কোনো একটা হিংস্র পশুর কাছে মারা যাই তাহলে কি হবে? শুনতে পাচ্ছেন কিরকম শব্দ হচ্ছে? সব কিছুর মোকাবেলা আমাদেরকে করতে হবে। এভাবে পিছিয়ে গেলে ও ভয় পেয়ে গেলে তাহলে কিন্তু চলবে না। তুই না ট্রেনিংয়ে এসব বলেছিলি, আর তোর মুখ দিয়ে এখন এইসব কথা বেরোচ্ছে। থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দেব, চুপচাপ থাক। আকাশ এদিকে যতই সামনের দিকে আগাচ্ছে সবাইকে নিয়ে ততই সত্যটা তীব্র হচ্ছে। আকাশ বুঝতে পারল না কিসের এটা শব্দ, এখানে জন্তু বা জানোয়ার আসবে কোথা থেকে। আর আকাশ একটা গাছের নিচে লুকিয়ে পড়ল। আর একে একে সকলেই আড়াল হয়ে গেল। আর তখনই দেখতে পারল ভয়ঙ্কর একটা অদ্ভুত রকমের প্রাণী তাদের এখান থেকে চলে গেল। প্রাণীটা আকাশ এবং তার লোকজনকে দেখতে পারেনি, না হলে ঠিকই অ্যাটাক করত। আর আকাশ এটা দেখে চিন্তায় পড়ে গেল, এখানে হঠাৎ করে এরকম অদ্ভুত রকমের প্রাণী আসবে কোথা থেকে। আকাশ কোনো কিছুই বুঝতে পারছে না। আকাশ চুপচাপ রয়েছে। আর তখন রাইহান বলতে লাগলো, বস, আমাদের ধারণা মতে এখানে তো কোনো ভয়ঙ্কর প্রাণী থাকার কথা নয়, এমনকি এখানে শিয়াল পর্যন্ত নেই। তাহলে এরকম ভয়ঙ্কর প্রাণী কিভাবে আসবে এখানে? আর আমার তো মনে হচ্ছে এখানে একটা নয়, আরো অনেকগুলো জন্তু আছে এরকম ভয়ঙ্কর, কিন্তু এটার নাম কি সেটাই তো জানি না। অদ্ভুত রকমের একটা প্রাণী। আকাশ হঠাৎ করে বলল, এটা আবার কিভাবে হলো? নাকি এটার মধ্যে অন্য কোনো ঝামেলা আছে? কোনো কিছুই তো বুঝতে পারছি না। আর এদিকে আকাশ এসব কিছু চিন্তা বাদ দিয়ে সামনের দিকে আগাতে শুরু করলো। আর যখনই জঙ্গলের মাঝখানে চলে আসলো তখনই দেখতে পারলো সকলের লাশ পড়ে আছে। আকাশ এটা দেখে অবাক হয়ে গেল। আর মোবাইলে ফ্ল্যাশ দিয়ে দেখতে শুরু করলো গলায় আঘাতের চিহ্ন। তবে এই আঘাতের চিহ্নটা মনে হয় না কোনো মানুষ দিয়েছে, মনে হয় ওই জন্তুটা সবাইকে অ্যাটাক করেছে আর সবাইকে মেরে ফেলেছে। এখানে প্রায় মোট 5 জন ছিল, আর এই 5 জনের মধ্যে মেয়ে ছিল 1 জন। সকলে হয়তো এখানে কর্ম করার জন্য এসেছিল। আকাশ লাশগুলোকে খুব ভালো করে দেখতে শুরু করলো। আর আকাশের দেখা দেখি সকলেই চারিদিকে কোনো কিছু খুঁজতে শুরু করলো, দেখা যাক কোনো কিছু তারা পায় কিনা। আর তখন আকাশকে রাইহান বলতে লাগলো, বস, ভেবেছিলাম আমরা ওদেরকে ধরে রকি সম্পর্কে কোনো কিছু জানতে পারবো, আর এখন তো ওরা সবাই মারা গেছে। এখন কি করে রকির ঠিকানা পাবো? হঠাৎ করেই এই অবস্থা শুরু হলো কি করে? কিছুই তো বুঝতে পারছি না। আকাশ তখন সবাইকে নিয়ে ওখান থেকে চলে আসলো। ওদের মধ্যে থেকে একজনের মোবাইল নিয়ে আসতে পেরেছে আকাশ। আর মোবাইলটা নিয়ে আসার পরে তার ল্যাবের মধ্যে ঢুকে তার নিজের কাজ করতে লাগলো। এই মোবাইলটার মধ্যে যত রকমের তথ্য ছিল সবকিছু আকাশ কপি করার চেষ্টা করছে তার কম্পিউটারে নেওয়ার জন্য। প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর সফল হলো। আর এভাবে রাত বেজে গেল 12টা। আকাশ বাসায় চলে আসলো। আর বাসায় আসার পরে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথভাবে ভার্সিটির জন্য রেডি হয়ে যায়। আর আকাশ হাঁটতে হাঁটতে তখন ভার্সিটির দিকে আসছিল। আর তখন পেছন থেকে গাড়ির হর্ন দেখে রাস্তায় থেমে গেল। আর পেছনে তাকিয়ে দেখতে পেল নীল গাড়ি থেকে ফোন দিয়েছে। আর নীল তার গাড়িতে উঠতে বলল। আকাশ না চাইতেও গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে ওঠার পরে তখন নীল বলতে লাগলো, দোস্ত, আমি একটা বিপদে পড়েছি বলতে আমার মামাতো বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মামাতো বোন এই ভার্সিটিতে পড়াশোনা করত, অনার্স 2য় বর্ষে, কিন্তু তাকে 2 দিন ধরে
খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে নিউজ চ্যানেল খবর ছড়াচ্ছে খুব অদ্ভুত রকমের কয়েকটা প্রাণী দেখা যাচ্ছে। তবে এই প্রাণীগুলো কোথা থেকে এসেছে, এটার নাম কি কোনো কিছুই বলতে পারছে না। আর এদিকে আমার বোনটাকে খুঁজে পাচ্ছি না। কি যে করব। আসলে কাল পর্যন্ত মনে করেছিলাম যে হয়তো কোনো বান্ধবীর বাসায় গিয়েছে, রাগ করে চলে আসবে, কিন্তু এখনো তো কোনো কিছু হলো না। হ্যাঁ, আমিও শুনেছি এখন নাকি প্রায় এই শহর থেকে মেয়েগুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। বুঝতে পারছি না কেন, বা কে বা কারা এগুলো করছে, আর তাদের লাভটাই বা কি। ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে না। যদি এমনটা হতো যে কোনো একটা গ্যাং বা কোনো একটা মাফিয়া তারা মেয়েগুলোকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখে, তাহলে একটা কথা ছিল। কিন্তু হঠাৎ করে মেয়েগুলোকে পাওয়াই যাচ্ছে না এই শহর থেকে। তারপর আবার এরকম একটা যন্ত্র কিভাবে আসলো কিছুই তো বুঝতে পারছি না আমিও। আমার অনেক টেনশন হচ্ছে রে। তবে আমার মনে হচ্ছে এটার মধ্যে কোনো না কোনো ঘাপলা আছে। আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম। সেই আর্টিকেলের মধ্যে দেখাচ্ছিল যে ডাক্তার রঞ্জিত নামের একটা লোক, তিনি নাকি মানুষ থেকে জন্তু বানানোর একটা চেষ্টা করছিলেন। অনেক অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন, কিন্তু উনি তো আরো দীর্ঘ 2 বছর আগেই মারা গেছেন। এটা সম্পর্কে খুব ভালো করে আইডিয়া করে বলতে পারছি না। আমিও শুনেছিলাম এমন একটা কিছু, কিন্তু পরবর্তীতে আর কোনো তথ্য পাওয়া যায়নি। যেহেতু লোকটা মারা গিয়েছে আর ওনার লাশটাকে সবাই কবর দিয়েছে, এটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল এই চ্যানেলে। এখানে অবিশ্বাস করার কোনো কিছুই নেই। সেটাই রে। আচ্ছা, দেখা যাক কি হয়। প্রশাসন বা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা কি করে। চল, ভার্সিটিতে চলে এসেছি। আর শোন, আজকে যদি মিথিলা তোর সঙ্গে কোনো ঝামেলা করতে আসে, তুই কিন্তু একদম কোনো কথা বলবি না। যা বলার আমি বলবো। এমনিতেই মেজাজ অনেক খারাপ আছে। আজকে মিথিলার খবর আছে কোনো কিছু যদি করতে আসে। নীল একথা বলে গাড়ি থেকে নেমে গেল। আর এদিকে আকাশ গাড়ি থেকে নেমে তখন সামনের দিকে হাঁটা দিল। নীল আর আকাশ দুজনে পাশাপাশি হাসছে। আর হঠাৎ করেই নীলকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল নেহা। নেহা ফেলে দেওয়ার পরে আকাশ পেছন ফিরে তাকায়। আর আকাশ পেছন ফিরে তাকানোর পর নেহার দিকে তাকিয়ে থাকে। আর তখন নেহা উঠে এসে একটা থাপ্পড় দেয় আর বলতে লাগলো, কি রে, তোর সাহস তো কম না? তুই আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকিস? মিথিলা, তুই দেখেছিস এই খ্যাতের বাচ্চা খ্যাত আমাদেরকে কিভাবে তাকিয়ে আছে? মনে হয় আমাকে চোখ দিয়ে গিলে খাবে। তোর মতো মেয়েকে আমি আকাশ কখনো স্পর্শ করব না। তোর মতো মেয়েকে স্পর্শ করাও যে অনেক বেশি পাপ হবে। কথাটা আকাশ মনে মনে বলল। আকাশ চুপ করে আছে। আর তখন কোথা থেকে নুসরাত চলে আসলো। আর নুসরাত আসার পরে তখন নেহাকে একটা থাপ্পড় দেয়। আর তখন বলতে লাগলো, কিরে নেহা, তোকে না আমি বলেছি কখনোই তোরা র্যাগিং করবি না। আমি তোদের থেকে সিনিয়র আর আমি র্যাগিং করি না, আর অথচ তোরা ফার্স্ট ইয়ারে থেকেই র্যাগিং করা শুরু করে দিয়েছিস। তারপর আবার তোদের ক্লাসের বন্ধুদেরকেই। আকাশ নুসরাতের এরকম কথা শুনে বেশ অবাক হয়ে গেল। কারণ নুসরাতের মতো একটা মেয়ে এরকম কথা বলতে পারে, এটা সত্যিই আকাশের বিশ্বাস হচ্ছে না। কারণ আকাশ তো দেখে আসতো নুসরাত একটা অহংকারী, কিন্তু সে এভাবে আকাশের পাশে এগিয়ে আসবেন সেটা সত্যিই ভাবার বিষয়। আর তখন নুসরাত আবারও বলতে লাগলো, আমি কিন্তু দূর থেকে ঠিকই দেখেছি তুই ছেলেটাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিস। শোন, এই ভার্সিটিটাতে সবার অধিকার রয়েছে পড়াশোনা করার জন্য, আর ও তো ওর টাকায় পড়াশোনা করে, তাহলে তোরা তো সমস্যা কিসের? ও তো তোকে কোনো সমস্যাই করেনি, ও তো চুপচাপ ক্লাসে যাচ্ছিল। তুই শুধু এসে পেছন থেকে ধাক্কা মারলি। যা এখান থেকে, আর কখনো যেন এমনটা না দেখি। এই কথা শোনার পরে নেহা এবং মিথিলা ওরা দুজনেই চলে গেল। আর ওরা দুজনে বেশ অপমানিত হলো সবার সামনে। আর এদিকে মিথিলা ভাবতে লাগলো এই অপমানের প্রতিশোধ তারা খুব ভালো করেই নেবে। মিথিলা এবং নেহা দুজনেই চলে গেল। আর তখন আকাশ বলল, আপু, আপনাকে কি বলে ধন্যবাদ দেব সেটা আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি না থাকলে ওরা হয়তো আমার সঙ্গে আরো বেশি কিছু করতে পারতো। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য।
আসলে ওরা অনেক দিন থেকেই র্যাগিং করে আমাদের। আমাকে নিশ্চয়ই চেনেন, আমার বাবা নুরুজ্জামান। হ্যাঁ, তোকে তো আমি খুব ভালো করেই চিনি। তুই নুরুজ্জামান আঙ্কেলের ছেলে। ঠিক আছে, তোরা ক্লাসে যা। আর এই, তোমার নামটা যে কি জানো? ও হ্যাঁ, আকাশ। তুমি যাও, ক্লাসে যাও। তোমার কোনো সমস্যা হলে আমার কাছে এসে বলবে, কোনো সমস্যা নেই। কথা বলে নুসরাত তখন ওখান থেকে চলে যায়। তারপর নীলকে সাথে নিয়ে আকাশ ক্লাসে চলে আসলো। ক্লাসে আসার পরে তারা ক্লাসে মনোযোগী হয়ে গেল। আর এদিকে আকাশ চেষ্টা করছে ক্লাসের মধ্যে কি হচ্ছে সেগুলো লক্ষ্য রাখার জন্য। আকাশ ক্লাস থেকে বের হবার পরে দেখতে পেল নেহা শিক্ষকদের রুমে যাচ্ছে। আর এখানে আশেপাশে তেমন কেউ ছিল না, সবাই ছুটি হওয়ার পরে চলে গেছে। এমনকি নীলকেও আকাশ অনেক আগেই পাঠিয়ে দিয়েছে। আর নীলের অনেক কাজ আছে, তার জন্য নীল আকাশকে বলেই চলে গেছে। আকাশ এদিকে নেহার পিছনে যেতে শুরু করলো। আর নেহার পিছনে যাওয়ার পরে দেখতে পারলো নেহা গিয়ে কেমিস্ট্রির শিক্ষক জাফর ইকবালের ঠোঁটে চুমু দিল। আর তখন জাফর ইকবাল বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে না বললাম যেখানে হুটহাট করে না আসার জন্য? এভাবে হুটহাট করে আসলে যদি কেউ সন্দেহ করে তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হবে। সবাই তো চলে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই নুসরাতকে কোনো কিছু একটা করতে হবে। আপনার তো নুসরাতকে অনেক আগে থেকে পছন্দ। নুসরাতের শরীরটা আমি এনে দিতে পারবো। ওকে যে কোনোভাবে অজ্ঞান করে আপনার কাছে পাঠিয়ে দেব। তারপর আপনি ওকে এমনভাবে শেষ করবেন যেন ও আর মুখ দেখাতে না পারে। এই কাজটা করে দিতে পারলে আমি তোকে অনেক টাকা দেবো। যে টাকা দেবো সেই টাকা তুই কল্পনাও করতে পারবি না কখনো, তুই কখনো চোখেও দেখিসনি। আজকে রাতে আমি পাঠিয়ে দেব, কোনো সমস্যা নেই। আপনি শুধু আপনার ওই গোপন জায়গাটা খোলা রাখবেন, তাহলেই হবে। ভার্সিটির পেছন দিক দিয়ে ঢুকবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলে আসিস। আর আজকে মেয়েগুলোকে কিন্তু রকি ভাইয়ের কাছে পাঠাতে হবে। তুই নুসরাতকে আমার কাছে দিয়ে মেয়েগুলোকে নিয়ে রকি ভাইয়ের কাছে দিবি, আর তাহলে তোর কাজ শেষ। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ব্যবস্থা করছি। আমি এখন গেলাম, আল্লাহ হাফিজ। কথা বলার পরে নেহা তখন বের হয়ে গেল। আর এদিকে আকাশ তার কথা সবগুলো শুনতে পারল। আকাশ চলে আসলো তার বাসায়। আকাশ বাসায় আসার পরে তখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর ওদিকে নেহা তার বাসায় যাওয়ার পরে সকল প্ল্যান করতে থাকে কিভাবে কি করতে হবে। আর নেহা খুবই একটা বাজে প্ল্যান তৈরি করলো, যে প্ল্যানটার মধ্যে সাকসেসফুল হলে অনায়াসেই নুসরাতকে ওখানটায় নিয়ে যেতে পারবে। আর নেহা এসব কাজ করছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের এভাবে সর্বনাশ করছে, এটা তার কাছে কোনো রকম খারাপ লাগছে না, কারণ সে টাকার লোভে পড়ে আর ক্ষমতার লোভে পড়ে এসব করছে। আর নেহা সন্ধ্যাবেলায় তখন বের হয়। উদ্দেশ্য হলো নুসরাতের বাসার সামনে যাওয়া। নুসরাতের বাসার কিছুটা আগে থেকেই দাঁড়িয়ে আছে নেহা। আর নেহা নুসরাতের নাম্বারে কল দিল। নুসরাতের নাম্বারে কল দেওয়ার পরে নুসরাত কিছুক্ষণ পরে নেহার সঙ্গে দেখা করতে চলে আসলো। আর তখন নেহা বলতে লাগলো, আপু, আসলে ভার্সিটিতে যেটা করেছিলাম সেটা অনেক বেশি ভুল করেছি আমি। আজকে থেকে আর কখনো কাউকে র্যাগিং করব না, আপনাকে কথা দিলাম। শোন, এসব র্যাগিং করা মোটেও ভালো নয়। ভার্সিটিতে অনেক ছেলে আছে যারা গ্রাম থেকে পড়াশোনা করতে আসে, আর কিছু কিছু ছেলে এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। শোন, আমি কিন্তু আগেও এমনটা ছিলাম, কিন্তু এইসব করে আসলে কোনো আনন্দ পাওয়া যায় না। মানুষকে ভালোবাসতে পারলেই, মানুষকে সাহায্য করতে পারলেই আনন্দটা পাওয়া যায়। আকাশ ছেলেটা যতটা দেখলাম ও একটা ভালো ছেলে। আমি নিজেও তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, প্রথম দিন না বুঝেই আমি তার সঙ্গে খারাপ ব্যবহারটা করেছি। আমি জানি এটা তোরাই করেছিলি, ঠিক আছে, সমস্যা নেই। আফু, আমি যাব, তবে আমার মনে হয় আপনি আমার উপর এখনও অভিমান করে আছেন। যদিও অভিমান না করে থাকেন তাহলে আমার এই মিষ্টিটা খান। এমনিতেই আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আরে এসবের কোনো প্রয়োজন নেই, তোকে বলেছি তো আমি কোনো রাগ করিনি, অভিমান করিনি। এখন যা। আর মিষ্টি কি খেলে আমার সমস্যা হয়?
আপু, আপনাকে খেতেই হবে, না হলে বুঝবো আপনি আমার উপর এখনো অভিমান করে আছেন। প্লিজ আপু। নুসরাত আর কোনো কথা না বলে নেহার হাত থেকে মিষ্টি খেয়ে নিল। আর মিষ্টি খাওয়ার পরে তখন কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হয়ে যাওয়ার পরে আর তার কোনো কিছুই মনে নেই। আর এদিকে নুসরাতের অবস্থা দেখে নেহা কাউকে কল দিল। আর কল দেওয়ার 2 মিনিটের মধ্যেই গাড়ি চলে আসলো। আর গাড়িতে করে নেহা কোথাও যেন নিয়ে যাচ্ছে। এদিকে আকাশ তার পিছনে পিছনে আসছেন। আকাশ তখন রাইহানকে বলতে লাগলো, আজকে রকির ঠিকানায় এবং ওই জাফর ইকবালের সব কিছু শেষ করে দেব। ওই শালা কতটা খারাপ আর কত মেয়ের সর্বনাশ করেছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। আজকে ওদের জীবন শেষ করতে হবে। নেহার গাড়িটা খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর এদিকে আকাশও পিছনে পিছনে যাচ্ছে। গাড়িটা বেশ কিছু দূরে এগিয়ে শহর থেকে বেরিয়ে সোজা ওই জঙ্গলে চলে আসলো। ওই জঙ্গলে আসার পরে আকাশ গাড়িটাকে হারিয়ে ফেললো মুহূর্তের মধ্যেই। কারণ আকাশ এই রাস্তাটাই কখনোই আসেনি বা এই রাস্তা সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। আর এদিকে আকাশ গাড়ি থেকে নেমে গাড়ি যাওয়ার ছাপ দেখতে লাগলো। আর গাড়ির ছাপের মধ্য থেকে সে যেতে শুরু করলো। আর যেতে যেতে জঙ্গলটার মাঝখানে চলে আসলো। আর জঙ্গলের মাঝখানে আসার পরে গাড়িটা থামিয়ে তখন চারপাশে খুঁজতে লাগলো কোথায় কি আছে। কিন্তু প্রায় 10 মিনিট ধরে খোঁজা চলছে, কিন্তু কোনো কিছুই পাচ্ছে না। আকাশ এবং তার লোকজন বেশি দেরি হলে অনেক ক্ষতি হয়ে যাবে নুসরাতের। আর এভাবে যদি হাতের মুঠোয় থেকে নুসরাতের ক্ষতি হয়ে যায় তাহলে আকাশ কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। কারণ তার একটু ভুলের জন্যে একটা মেয়ের সর্বনাশ হয়ে যাবে। আর হঠাৎ করেই দেখতে পারলো আকাশের পা একটা জায়গার মধ্যে শক্ত লাগছে। আর আকাশ পাতাগুলো সরিয়ে দিতেই তখনই দেখতে পারে ওখানে একটা ঢাকনা লাগানো আছে। আর ঢাকনাটা সরাতেই ভিতরে একটা সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে। আকাশ তখন একাই ভিতরে প্রবেশ করলো। আকাশ ভিতরে আগাতে শুরু করলো। আকাশ ভিতরে প্রবেশ করার পরে সামনের দিকে আগাতে শুরু করলো। আর এদিকে রাইহান সে পিছনে পিছনে আসতে শুরু করলো। আকাশ ভিতরে আগানোর পরে কারোর হাসির আওয়াজ শুনতে পারলেন। আর এই হাসিটা আকাশের শুনে মনে হলো এটা হলো জাফর ইকবালের। আর জাফর ইকবাল নেহাকে তখন বলছিল, আরে নেহা, আমি তো এখনো ভাবতেই পারছি না যে তোমার মতো একটা মেয়ে নুসরাতকে ভরে আনতে পেরেছে। আমি এতদিন ধরে নুসরাতকে পাওয়ার জন্য খুবই চেষ্টা করেছিলাম, কিন্তু তার বাবার জন্য কোনো কিছু বলে উঠতে পারছিলাম না। আরে বস, আপনি এত চিন্তা করছেন কেন? আমি যখন আছি তাহলে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। এবার আপনি আমার সামনে এটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবেন। আমি মনের আয়েশ মিটিয়ে এটা দেখব, কারণ শলি আমাকে সবার সামনে অপমান করেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি শালিকে। এই শালি আমাকেও মুখের উপরে কথা বলেছে, আমাকে একটু একটু সন্দেহ করেছিল, যা পানি দিয়ে জাগিয়ে দেন। এই কথা শুনে নেহা পানির বোতল থেকে নুসরাতের উপর পানি ছিটিয়ে দিল। আর পানি ছিটিয়ে দেওয়ার পরে নুসরাতের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে নুসরাত অবাক হয়ে সবার দিকে তাকিয়ে আছে। নুসরাত ভাবতেও পারেনি হয়তো তার এখানে আসা লাগবে। আর নুসরাত নেহাকে যখন জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার নেহা, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? তার মানে তোর মনে মনে এই ছিল, এই স্যার আপনি একজন শিক্ষক আর আপনার শিক্ষকের মুখোশের আড়ালে এসব কিছু ছিল? আরে ধুর, আমি কিসের শিক্ষক? আমি হলাম ভার্সিটির ড্রাগসের ডিলার। আমি ভার্সিটিতে জয়েন করেছি শুধুমাত্র ড্রাগসের ব্যবসা করার জন্য, বুঝতে পারছিস? আমার হাত অনেক লম্বা, আমি রকির হয়ে কাজ করি, বুঝতে পারছিস? শালি, এখন তোকে আমি ভোগ করব, আর তোকে ভোগ করার জন্য নিয়ে তোকে এখানে আমার কাছে তুলে এনেছে, বুঝতে পারলি? আর কত মেয়ের এভাবে জীবন নষ্ট করবি? আর কি করলে তোরা মানুষ হবি? তোরা আর কত মেয়ের জীবন এভাবে নষ্ট করবি? আমরা এটা করতেই থাকবো। তোর এমন সামান্য কথা আমাদের মন ভরবে না। আমাদের মন ভরবে তোকে ভোগ করলে। তোর এমন সেক্সি শরীর দিয়ে কি করবি? এখন পর্যন্ত তো মনে হয় না কেউ ফুলের টোকা দিয়েছে, তাই আমি প্রথম। আমার মধ্যে অন্যরকম ফিলিংস কাজ করছে তোর প্রতি। ঠিক এমন একজন আসবে যে তোদেরকে কুত্তার মতো মারবে। শুনেছি আকাশ চৌধুরী মাফিয়া কিং, সে আবারও ফিরে এসেছে এই দেশে। হয়তো তার একটু বোঝাতে সময় লাগবে, কিন্তু একদিন না একদিন তোদেরকে
ও নিজের হাতে মারবে। তোদের কোনো কিছুই বেঁচে থাকবে না। আর ধর, এসব আকাশকে আমরা কোনো ভয় পাই না। এসব কত আকাশ গেল আসলো, কিন্তু আমাদের কোনো কিছুই করতে পারিনি। বুঝতে পারছিস শালি? এখন যত খুশি পারিস হেসে নে, শেষে কিন্তু এমন একটা দিন আসবে যে তোরা নিজেদের জীবন ভিক্ষা চাইবি। আর নেহা, তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করছিস, আর এটার জন্য তো তোকেও মাসুল দিতে হবে। তুই শুধু একটু ওয়েট কর। এভাবেই একটা মেয়েকে তুলে নিয়ে আসবি তোরা। আর কি ভেবেছিস এই মেয়েটা তোরা ধর্ষণ করবি? ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখবি, আর তোরা তোদের কাজ করবি, আর ওর বাবা মা কান্নাকাটি করবে। এটাই কি তৈরি করতে চাচ্ছিস? এটা যদি কখনো ভেবে থাকিস তাহলে এটা ভুল করছিস, আর নুসরাতকে তুলে এনে আরো মস্ত বড় ভুল করেছিস। কে রে খ্যাতের বাচ্চা? কে তুই? এখানে কি করছিস? তোর মতো এখানে কি করে? বস, আপনি তাকে গুলি করে দিন। শালাকে বাঁচিয়ে রাখলে শালা সবাইকে বলে দেবে। আমি আবার কাকে বলে দেব? আমার কি বলার মানুষ অভাব রয়েছে নাকি রে? হ্যাঁ, আর তুই মনে করেছিস মানুষকে অপমান করবি আর তুই এভাবে ব্যবসা করে যাবে, আর তোকে কেউ কিছুই বলতে পারবে না? আমি তো এসে গেছি। এই আকাশ চৌধুরীকে তুই ভালো করে চিনিস না এখনো, তোরা দুজন, আর চিনবিও না। তোদের যে উপরে বসে আছে রকি, তাকে একবার জিজ্ঞেস করে শুনে নিস আমার নামে। আমি তো ভার্সিটিতে এসেছিলাম তোদেরকে হাতে নাতে ধরার জন্য, না হলে আমি কখনোই এ পর্যন্ত আসতে পারতাম না। আকাশ, তাহলে তুই ছিলি সেই আকাশ চৌধুরী যাকে আমরা এবং রকি আমাদের বস এতদিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল? কিন্তু তোর পরিচয় থেকে চিনতে না পারায় তোর কোনো কিছু করতে পারছিলাম না। এবার তুই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না। দেখা যাক এখানে কে বাঁচে আর কে মারা যায়। তবে নুসরাতকে নিয়ে এসে অনেক বেশি ভুল করেছিস। রাজার নারীকে তুলে আনলে রাজা কি অবস্থা করতে পারে সেটা এখন বুঝতে পারবি। নুসরাত তখন দৌড়ে এসে আকাশের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। নুসরাত আকাশের বুকে জড়িয়ে কান্না করছিল। আকাশের এতটা খারাপ লাগছিল নুসরাতকে এই অবস্থায় দেখতে, যেটা আর বলার ভাষা রাখে না। নুসরাতের ওড়নাটা ওরা নিয়ে নিয়েছে, আর আকাশ তার শার্ট খুলে তার গায়ে পেঁচিয়ে দিল। আর তখনই নুসরাতকে আকাশ বলল, এত ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি নাকি? ওরা তোমাকে টাচ পর্যন্ত করতে পারবে না। নুসরাত চুপ করে আছে, আর এদিকে আকাশ সবাইকে মারতে শুরু করলো। আর আকাশের মারামারি দেখে আকাশের লোকজন সকলেই ভিতরে প্রবেশ করে জাফরের লোকজনকে মেরে ফেললো গুলি করে। আর তখন আকাশ জাফরের গলায় পাড়া দিয়ে তখন জাফরকে জিজ্ঞেস করতে লাগলো, সত্যি করে বল রকিকে এখন আমি কোথায় পাবো? না হলে কিন্তু তুই বেঁচে থাকবি না। তুই ভাবতেও পারছিস না আমি তোকে কি করব। তোর গোপনাঙ্গ কেটে ওখানে মরিচের গুঁড়ো দেব। তুই আমার রাগ সম্পর্কে জানিস না। ভাই ভাই আমাকে ক্ষমা করে দে, আমি সব কিছুই বলে দিচ্ছি। রকি এখন আন্ডারগ্রাউন্ডে আছে, আর ও আছে বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে উঁচু পাহাড়ের একটা গুহার মধ্যে। ওখানে বসে দলবল নিয়ে থাকে আর আমাকে সব কিছু বলে আমি কিভাবে কাজ করব। আর ওখান থেকে আমাকে সব কিছু পাঠায়। ড্রাগসের যত মালামাল আছে সকল কিছু আমাকে ওখান থেকে দিয়ে থাকে, আর ওই কাজে সাহায্য করে থাকে শহরের কমিশনার সাহেব। আর কমিশনারের হাত ধরে ইউনিভার্সিটিতে ড্রাগস প্রবেশ করে। এখন বল, তোরা যে মেয়েগুলোকে কিডন্যাপ করেছিস, ওই মেয়েগুলো এখন কোথায়? কোথায় পাবো ওদেরকে? আর ওই মেয়েগুলোকে তোরা কোথায় রেখেছিস? মোট কয়টা মেয়ে আছে তোদের কাছে এখন? ওই মেয়েগুলোকে আমি খাগড়াছড়ি রকির কাছে পাঠিয়ে দিয়েছি, আর রকি ওখান থেকে সেই ইন্ডিয়ার কাটা তার কেটে ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে। আর পরে ইন্ডিয়া থেকে তাদেরকে বিদেশে বিক্রি করে দেওয়া হবে। তবে ওটা অন্য কেউ হ্যান্ডেল করে থাকে, কিন্তু রকিকে কে লিড দিয়ে থাকে বা এর পেছনে কে আছে সেটা জানি না। তবে বাংলাদেশের মধ্যে কেউ একজন হবে আমি যতটুকু শুনেছি। তবে যতটুকু শুনেছি সে হলো একজন নামকরা সায়েন্টিস্ট। এই কথা বলার পরে আকাশ তখন জাফরকে গুলি করে দিল। আর জাফরকে গুলি করে দেওয়ার পরে জাফর ছটফট করতে করতে সেখানে মারা গেল। আর তখন আকাশ খুবই ভালো করে বুঝতে পারল এর পেছনে কে আছে। ডক্টর রঞ্জিত এখনো পর্যন্ত মারা যায়নি।
সে ভুয়া খবর ছড়িয়ে সকলের কাছ থেকে আড়াল হতে চেয়েছে, আর এ কারণেই সে এমনটা করেছেন। আর আড়াল হয়ে এসে তার গবেষণা চালিয়ে গেছে, আর গবেষণা চালিয়ে গিয়ে সে এখন মানুষের মাঝে আতঙ্ক তৈরি করে তার ব্যবসা সফল করতে চাইছে। আর মানুষ যত আতঙ্কে থাকবে তত বেশি তার ব্যবসা লাভ হবে। সে মেয়েগুলোকে কিডন্যাপ করে খুবই সহজে বিদেশে পাচার করে দেবে। এটা ধাপে ধাপে হয়ে থাকে। 100 মেয়ে যদি একসাথে জোগাড় করে তাহলে কয়েকটা এরকম মানুষ থেকে জন্তু বানিয়ে রাস্তায় ছেড়ে দেবে। আর মানুষটার মধ্যে আতঙ্কে ভয় থাকবে, এমনকি পুলিশ প্রশাসন পর্যন্ত কেউ কোনো সাহায্য করবে না। আর এই মুহূর্তে এসে বিদেশে পাচার করে দেবে। আর এটাই হচ্ছে তার প্ল্যান। আর এটা আকাশ খুব ভালো করেই বুঝে গেছেন। আকাশ তখন নুসরাতকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে ওঠার পরে নুসরাত আকাশের দিকে তাকিয়ে আছে। আর তখন আকাশ বলতে লাগলো, আমি ভার্সিটিতে এসেছিলাম জাফর এবং নেহার খোঁজ করতে। মিথিলার কোনো এখানে দোষ নেই। মিথিলা অহংকারী টাইপের একজন মেয়ে। তবে তোমার পরিচয় সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি। একদিন তোমাকে মার্কেটে দেখেছিলাম, আর সেদিন প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে যাই। তারপরে আমার কাজের ক্ষেত্রেও ভার্সিটিতে আসি, আর তোমার কথা মনে করতে থাকি যে এক কাজে 2 কাজ হয়ে গেল আর কি। কিন্তু সত্যি বলতে এখন আমার মনে হচ্ছে যে তোমাকে ভালোবাসাটা আমার উচিত হয়নি। কারণ হলো আমার কখন কি হয় সেটার ঠিক নেই। তখন হয়তো আবেগে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এখন আর তোমাকে কোনো কিছুই বলবো না যে তুমি আমাকে ভালোবাসবে কিনা। আমি তোমাকে এখন ফিরিয়ে দেব, কারণ হলো আমার লাইফের কোনো নিশ্চয়তা নেই তার জন্য। এভাবে একটা মেয়েকে আড়াল থেকে ভালোবাসলেন, আর অথচ মেয়েটার মনের কথাটা একটাবার না শুনেই এইসব কিছু বলছেন কেন? তাহলে কেনই বা ভালোবাসতে গেলেন, আর কেনই বা এত কষ্ট করে ভার্সিটিতে আসতে গেলেন? আমাকে এটা নিয়ে প্রশ্ন করো না প্লিজ। আমি এটার কোনো উত্তর দিতে পারবো না তোমাকে। আমার হাতে অনেক কাজ আছে, আর রাতও অনেক হয়ে গিয়েছে। তুমি তোমার বাসায় চলে যাও। তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে চিন্তা করছে। যদি আমি আমার লক্ষ্য নিয়ে পৌঁছাতে পারি তাহলে কোনো একদিন আমরা এক হব। সেদিন পর্যন্ত না হয় অপেক্ষা করো। আর যদি মারাই যাই তাহলে তো একতরফা ভালোবেসেই মারা গেলাম। এই কথাটা শোনার পরেই নুসরাত তখন আকাশের হাত শক্ত করে ধরে ফেলল। আকাশের হাত ধরে এসে চোখের জল ফেলে দিল। আর তখনই আকাশ তার বাসার সামনে চলে আসলো আর নুসরাতকে নামতে বলল। নুসরাত গাড়ি থেকে নামতে চাইছিল না। ওর সাথে ইচ্ছে করছে নুসরাতের সঙ্গে যাবার জন্যে, কিন্তু আকাশ সে কখনোই নুসরাতের সাথে করে নেবে না। এখন আকাশ নুসরাতকে নামিয়ে দিল। আর নুসরাতকে নামিয়ে দেওয়ার পরে আকাশ তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে কমিশনারের বাসার সামনে চলে আসলো। আর কমিশনারের বাসায় এসে সরাসরি অ্যাটাক করতে করতে ভেতরে প্রবেশ করলো। আকাশ গুলি করতে করতে ভিতরে প্রবেশ করলো। আর তখন দেখতে পারলো কমিশনার তাকেও গুলি করছে, কিন্তু আকাশের লোকজনের কাছে ওরা কোনোভাবেই পারল না। আর কমিশনারকে গুলি করে দেওয়ার পরে তখন পুরো বাসাটা আগুন চালিয়ে দিল। তারপর সেখান থেকে হেলিকপ্টারে করে সে খাগড়াছড়িতে চলে আসলো। প্রায় 15টা হেলিকপ্টার খাগড়াছড়িতে চলে আসলো, আর বাকি সবাই গাড়িতে করে চলে যাচ্ছিল। আকাশ হেলিকপ্টারে করে সেই গুহার কাছাকাছি নামলো। আর পাহাড়ে নামার পরে তখন তার লোকজনকে বলতে লাগলো, আমার কথা ছাড়া কেউ কোনো অ্যাটাক করবে না। আমি যখন বলবো তখনই তোরা ফায়ার করবি, আর এর আগে কখনোই ফায়ার করবি না। আর এই জায়গাটায় আমরা কখনোই আগে আসিনি, এমনকি এই জায়গায় তোরাও পড়াশোনা করিসনি। আর যেহেতু তোরা ট্রেনিং করেছিস, আমার বিশ্বাস তোরা পারবি। আর একটা কথা মনে রাখবি, কোনোভাবে যদি রকি একবার পালিয়ে যেতে পারে তাহলে কিন্তু তাকে আর খুঁজে বের করা সম্ভব হবে না। সে কিন্তু আবারও আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। আকাশ তখন সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সামনে এগিয়ে যাওয়ার পরে দেখতে পারল ওখানে আরো 2 জন মিলে পাহারা দিচ্ছে। আকাশ তখন কোনো কথা ছাড়াই ওদেরকে গুলি করে দিল। আর ওদেরকে গুলি করে দেওয়ার পরে বাকি সবাই অ্যালার্ট হয়ে গেল। আর তখন আকাশের লোকজন গুলি করতে শুরু করলো। আর এটা ছিল সবচেয়ে বড় ভুল। আকাশ ছিল এমনিতেই সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু ওরা ভুল করে গুলি করতে শুরু করে দিয়েছে।
আকাশের গুলি করা দেখে। এখানে ছোট্ট ফুলের জন্য এদিকে রকি তখন তার গোপন জায়গা দিয়ে হেলিকপ্টারে করে পালিয়েছে, আর আকাশ তার লোকজন মিলে সকলকে মেরে ফেলার পরে সেখানে আর রকিকে খুঁজে পেল না। আর রকিকে খুঁজে না পেয়ে আকাশ বুঝতে পারল রকি এখান থেকে পালিয়ে গেছে। আর এদিকে আকাশ তখন রাইহানকে বলতে গেল, আমি তোদেরকে বারবার বলেছিলাম যে আমি অ্যাটাক করলেও তোরা কোনো অ্যাটাক করবি না। ওরা হয়তো ভাবতে পারতো যে কোনো একজন এসেছে, কিন্তু তোরা এটা করার পরে রকি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছে যে এখানে আমি এসেছি। রকি হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছে। 100 বার বললাম তোদেরকে আমি, কিন্তু তোরা এটা কি করে করতে পারলি? হ্যাঁ বস, আসলে আমরা ভেবেছিলাম যে আপনার ফায়ার করা মানেই আমরা ফায়ার করব। আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন। আর রকি এখান থেকে পালিয়ে হয়তো ওই রঞ্জিতের কাছে যাবে। তবে রঞ্জিত আমার মনে হয় বাংলাদেশের মধ্যেই আছে, কিন্তু হয়তো সে আন্ডারগ্রাউন্ডের মধ্যে থাকবে। সেটা ঠিক আছে, ওদের কাছে যাবে সেটা আমিও জানি, কিন্তু রঞ্জিত এখন আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, কারণ সবার কাছে সে মৃত। তাই ওর জন্য আরো বেশি সুবিধা হবে। আর এখন তো সে ছদ্মবেশ ধারণ করে থাকবে। এখন সেটাই হলো সবচেয়ে বড় সমস্যা। ভাই, আমার মনে হচ্ছে কি আমাদের আশেপাশের কেউ হয়তো যাকে আমরা কখনোই একবার দেখেছি তাদের মধ্যেই রঞ্জিত হতে পারে। কারণ সে যদি পালিয়ে থাকে তাহলে কখনোই থাকতে পারবে না আমাদের চোখের সামনে। হয়তো ঘুরে বেড়াচ্ছিল এতদিন, আর আমরা কোনো কিছুই খেয়াল করিনি, বা খেয়াল করে কখনোই দেখিনি ভালো করে। বস, ও কিন্তু একদম ঠিক কথা বলেছে। হয়তো আমাদের চোখের সামনে কখনো ঘুরে বেড়াচ্ছিল, আর আমরা এগুলো দেখেও তেমন একটা গুরুত্ব দেইনি, খেয়াল করিনি। আর এই জন্যই হয়তো সে বুঝে গেছে যে আমরা তাকে আর কখনো ধরতে পারবো না। হ্যাঁ, এটাও ঠিক যে হয়তোবা এমন কেউ যারা আমার চোখের সামনে ঘুরে বেরিয়েছিল, কিন্তু আমি হয়তো তেমন একটা কোনো খেয়াল করিনি। আর এই খেয়াল না করার কারণেই আজকে এই অবস্থা দেখতে হয়েছে। কারণ একজন মানুষ কখনোই পালিয়ে থাকতে পারবে না। বাংলাদেশের প্রতিটা জেলায় আমার লোকজন রয়েছে, যার জন্য কখনোই পালিয়ে থাকতে পারবে না। সে খুব ভালো করেই জানে যে সে পালিয়ে থাকলেও আমি তাকে ঠিকই খুঁজে বের করতে পারবো। কিন্তু সে আমার হয়তো চোখের সামনেই ছিল, কিন্তু আমি তাকে দেখতে পারিনি। বস, আপনি যখন ভার্সিটিতে গিয়েছিলেন তখন কি আপনি অদ্ভুত কোনো একটা লোককে দেখতে পেয়েছেন? যে কোনো লোক হতে পারে। আপনি একটু মনে করে দেখুন, আমার কাছে একটা সিসিটিভি ফুটেজ আছে। আপনি আমাকে বললেন না যে সিসিটিভি ভালো করে চেক করার জন্য? তখন আমি একটা ভিডিও দেখেছিলাম, আর ওই ভিডিওটার মধ্যে একজন অদ্ভুত লোককে দেখতে পারলাম। কারণ দারোয়ানের মতে একজন লোক অনেক বড় টাইপের, আর কিছুটা রঞ্জিতের সঙ্গে মিলে যায়। আমি ভেবেছিলাম মানুষের মতো মানুষ হতেই পারে চেহারা, তার জন্য আর বেশি গুরুত্ব দেইনি। তারপরে আপনি অন্য কাজ দিলেন, আর আমি সেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। দারোয়ানকে প্রথমেও আমার এমনটাই মনে হয়েছিল, আর আমিও তোর মতো করেই ভেবেছিলাম মানুষের মতো মানুষের চেহারা হতেই পারে। চল তাহলে আজকে তাকে খুব সামনাসামনি একটু দেখে আসি। বস, আমার মনে হয় না সে এখন থাকবে, কারণ অলরেডি রাত 2টা বেজে গেছে। কালকে ভার্সিটিতে আপনি আবারও যাবেন। ও কিছুটা মজা নেবে মনে হয় আপনাকে নিয়ে, কারণ সে খুব ভালো করে জেনে গেছে জাফর আর নেহাকে আপনি নিজের হাতে মেরেছেন। তবুও কিন্তু সে ভার্সিটি থেকে চলে যাবে না, কারণ ভার্সিটি থেকে চলে গেলে সবাই তাকে নিয়ে সন্দেহ করবে। জাফর মারা যাওয়ার পরপরই সে চাকরি ছেড়ে দিয়েছে, এজন্য। আকাশ তখন সবাইকে নিয়ে চলে আসলো। আকাশ সবাইকে নিয়ে চলে আসার পরে সে তার বাসায় শুয়ে পড়লো। আর বাসায় শুয়ে পড়ার পরে তখন সে নুসরাতকে কল দিল। কল দেওয়ার পরে নুসরাত কলটা রিসিভ করলো, আর তখন এই পাশ থেকে আকাশ বলতে লাগলো, তোমার কি কখনো কোনো সন্দেহ হয়েছে দারোয়ানকে নিয়ে? তুমি তো ভার্সিটিতে অনেক আগে থেকেই পড়াশোনা করছো। তুমি আগের দারোয়ানের সঙ্গে এই দারোয়ানের সাথে কোনো মিল পাও তোমার মনে হয়? না, আগের দারোয়ান তো মারা গিয়েছে, আমি শুনেছি এটাই। আর ওনার পরিবর্তে আরেকজন নতুন এসেছে। নতুন দারোয়ানকে তো আমার কখনো সন্দেহ হয়নি, উনি ওনার মতো করে ডিউটি করত।
মানুষ থেকে জন্তু যে আবিষ্কার করেছিল সেটা হলো ডক্টর রঞ্জিত। আর ডক্টর রঞ্জিত এখন পর্যন্ত মারা যায়নি। আর এই দারোয়ানটাই হলো রঞ্জিত। দেখি না তোমাদের ভার্সিটির ল্যাবে তারা নিজের কাজ করে থাকে। তোমাদের ভার্সিটির সায়েন্স ল্যাবটা তার দখলে। তুমি দেখেছো কেউ কিন্তু সায়েন্স ল্যাবের মধ্যে প্রবেশ করে না প্রায় 6 মাস ধরে। আর কেউ ওটার ব্যাপারে কথাও বলে না। সবাই মনে করে ওইটা বন্ধ হয়ে নষ্ট হয়ে পড়ে আছে, কিন্তু এটা সম্পূর্ণটা ডক্টর রঞ্জিতের। রঞ্জিত তাহলে কি ভার্সিটিতে যত যত মেয়ে কিডন্যাপ হয়ে যেত আর ধর্ষণ সবকিছু রঞ্জিত আর জাফর মিলে করত? আমি তো আসলে ভাবতে পারছি না এরকম একটা কাছের লোক থাকার পরেও আমরা তাকে কোনোভাবে চিনতে পারিনি। তুমি কালকে ঠিক স্বাভাবিকভাবে ভার্সিটিতেই যাবে, ঠিক আছে? আর আমিও ঠিক কালকে ভার্সিটিতে যাব। তুমি কালকে আমার কথা ছাড়া কোনো কাজ করবে না, আর ক্লাস কখনোই করবে না। আকাশ তখন নুসরাতকে বুঝিয়ে দেওয়ার পরে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে এদিকে আকাশ তখন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা খুব ভোরবেলা আকাশ ঘুম থেকে উঠল আর সবাইকে বলল ভালোভাবে থাকার জন্য। আকাশ আবারও সেই আগের পরিবেশে ভার্সিটিতে চলে আসলো। এসে দেখতে পেল দারোয়ানটা তার মতো করে গেটের কাছে বসে আছে। আজকে খুবই তাকে বিষণ্ণ দেখাচ্ছে। আকাশ দূর থেকেই লক্ষ্য করছে। আর তখনই নুসরাত তার কাছে চলে আসলো। নুসরাত আসার পরে তখন বলতে লাগলো, আমি সকাল থেকে লক্ষ্য করছি আজকে সে কোনো কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু কি খোঁজার চেষ্টা করছে সেটা তো বুঝতে পারছি না। হয়তো কাউকে খুঁজছে অনেক ভালো করে। তুমি তোমার মতো করে চলে যাও, আর আমি আমার মতো করে থাকি। তুমি যদি আমার সাথে থাকো তাহলে কিন্তু সমস্যা হবে। তুমি এখান থেকে যাও। তারপর আকাশের কথা শুনে নুসরাত ওখান থেকে চলে যায়। আর নুসরাত ওখান থেকে চলে যাওয়ার পরে আকাশ তখন একা একাই ভার্সিটির ওই সায়েন্স ল্যাবের মধ্যে প্রবেশ করলো। আর সায়েন্স ল্যাবের মধ্যে প্রবেশ করার পরে সে ভিতরে ঢুকে অবাক হয়ে রইল, কারণ এখানে সমস্ত কিছু রয়েছে, সমস্ত ফর্মুলা রয়েছে। কিভাবে একটা মানুষের উপর এগুলো প্রয়োগ করলে জেন্ডার চেঞ্জ হয়ে জন্তুতে পরিণত হয়। আকাশ এগুলো দেখে একা একাই তখন বলতে লাগলো, মানুষ তার জ্ঞানকে সঠিকভাবে কাজে না লাগিয়ে এসব কাজে লাগায়। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে ঠিক এমন চিন্তা ভাবনা করতে পারে? শালা, আজকে তোকে মেরে মানুষের পাপ মোচন করব। আকাশ ল্যাবের মধ্যে সময় দিতে লাগলো। আর ওদিকে রঞ্জিত সে আকাশকে খুব ভালো করে চিনে ফেলেন, কারণ রকি এসে আকাশের কথা জানিয়ে দেয়। আর জানিয়ে দেওয়ার ফলে রঞ্জিত এদিকে নুসরাতের ব্যাপারটা জানতে পারে। আর রঞ্জিত আর কোনো কিছু না ভেবেই নুসরাতকে কিডন্যাপ করে। সে ভার্সিটি থেকে পালিয়ে যায়। আর ভার্সিটি থেকে নুসরাতকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে তখন কমিশনারকে কল দেয়। আর কমিশনারকে কল দেওয়ার পরে তখন এদিকে রঞ্জিত বলতে লাগলো, কিরে, তুই তোর মেয়েকে দিয়ে আমার পেছনে লাগিয়েছিস আমার খোঁজ নেওয়ার জন্য? আরে আমি তো মিথ্যে তথ্য ছড়িয়েছিলাম যে আমি 2 বছর আগেই মারা গেছি। শুধুমাত্র এমনটা ছড়িয়েছিলাম আমার গবেষণার মধ্যে সময় দেওয়ার জন্য। না হলে মানুষজন আমাকে নিয়ে খারাপ কথা বলতো, আমাকে ডিস্টার্ব করতো, যেটা আমার একদম পছন্দ নয়। কিন্তু আকাশের সঙ্গ নিয়ে তোর মেয়েটা আমার খবরাখবর আকাশকে দিচ্ছে। তোর মেয়েকে বাঁচাতে চাইলে আকাশকে নিয়ে এক্ষুনি আমার একটা বাগান বাড়িতে চলে আয়। তুই যদি ভেবে থাকিস যে আমার মেয়েকে নিয়ে তুই খুব বড় একটা কাজ করে ফেলেছিস, এটা ভেবে থাকলে তুই ভুল ভাবছিস। কারণ আকাশের সম্পর্কে তুই ভালো করে জানিস আকাশকে আর সে কি করতে পারে, সেটা তোর আজকে নতুন করে জানতে হবে না। আমার মেয়েকে নিয়ে আমি এখন মোটেও টেনশন করছি না। যা করার আকাশই করবে, আমার কোনো কিছু করা লাগবে না। আমি কি করব জানিস? আকাশ যখন তোদেরকে নিজের হাতে মারবে, তারপর আমি পুলিশ ফোর্স নিয়ে যাব আর লাশগুলোকে নিয়ে আসব আর রিপোর্ট করব আমার সঙ্গে ফায়ার করা অবস্থায় ওরা মারা গেছে। নিজেকে বাঁচাতে ওদেরকে গুলি করতে হয়েছে, বুঝতে পারলি? তোর কথা শুনে সত্যি অনেক বেশি হাসি পাচ্ছে। তুই ভাবলি কি করে এটা হবে? তুই আমার লোকজন সম্পর্কে জানিস না? আমি এমন একটা আবিষ্কার করেছি যে আমার লোকজনকে কষ্ট করে আর আকাশকে মারতে হবে না। ওই জন্তুগুলো আকাশকে খেয়ে ফেলবে, বুঝতে পারছিস? যাই কিছু বলিস না কেন, তোর আজকে জীবনের শেষ দিন। তুই শুধু মৃত্যুর সময় গুনতে থাক, যে কোনো সময় তোর আজরাইল চলে আসতে পারে। তোর মনে হয় বিশ্বাস হচ্ছে না? আমি তোর মেয়েকে তুলে নিয়ে এসেছি। নে, মেয়ের সঙ্গে কথা বল। বাবা, ওরা আমাকে ধরে নিয়ে এসেছে, আমাকে বাঁচাও।
তুমি যেভাবে পারো আকাশকে খবর দাও। আকাশ জানে না, আকাশ এখন সায়েন্স ল্যাব এর ভেতরে আছে, আর ও ল্যাবের ভেতরে গেলে নেটওয়ার্ক কাজ করে না। এই কথা বলার পরেই রঞ্জিত নুসরাতের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিল, আর মোবাইলটা কেড়ে নেওয়ার পরে কল কেটে দিল। আর এদিকে কমিশনার তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটিতে আসার পরে সে সায়েন্স ল্যাবের ভিতরে যাওয়ার পরে দেখতে পারল আকাশ সেখানে রঞ্জিতের ল্যাপটপ ঘাটাঘাটি করছে। আর তখন কমিশনার আকাশকে বলতে লাগলো, আকাশ, নুসরাতকে রঞ্জিতের লোকজন তুলে নিয়ে গেছে। রঞ্জিত তাকে নিয়ে কোথায় গেছে সেটা আমি জানি না। বলল তার একটা বাগান বাড়ি আছে আর ওখানে নিয়ে গেছে। তুমি যেভাবে পারো আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও। আপনি টেনশন করবেন না, আমি আছি। নুসরাতের কোনো ক্ষতি হতে দেব না। আর রঞ্জিতের এত সাহস হয়ে যায়নি যে নুসরাতের কোনো ক্ষতি করবে সে। আকাশ তখন কমিশনারের সঙ্গে কথা বলে তার গোডাউনে চলে আসলো। আর তার গোডাউনে আসার পরে তখন রাইহান আকাশের দিকে এগিয়ে আসলো। রাইহান আকাশের দিকে এগিয়ে আসার পরে তখন আকাশকে বলতে শুরু করলো, বস, আপনি চিন্তা করবেন না, এবারে রকি এবং রঞ্জিতকে আমরা মেরে ফেলবো। ওই শালার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, অনেক হয়েছে। আকাশ তার লোকজনকে বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। আর আকাশ সে গাড়িতে করে একাই চলে যাচ্ছে ওই বাগান বাড়ির উদ্দেশ্যে। আর তার পেছনে অনেকগুলো গাড়ি সারি সারি করে আসছে। গাড়িগুলো খুবই দ্রুত গতিতে এগিয়ে আসছে। আর আকাশ বাগান বাড়িতে আসার পরে গাড়ি রেখে তখন সামনের দিকে এগিয়ে যায়। আর কয়েকজন ছেলে এসে আকাশের হাত পেছনে বেঁধে তখন নিয়ে যেতে থাকে ওই বাগান বাড়ির ভিতরে। এদিকে আকাশ তার লোকজনকে সিগন্যাল দিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। আকাশকে ভিতরে নিয়ে যাওয়ার পরে যখন রঞ্জিত তাকে দেখে হাসতে শুরু করলো, আর তখন রঞ্জিত আকাশকে কটাক্ষ করে বলতে লাগলো, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আকাশ চৌধুরী এখন আমার লোকজনের কাছে বন্দী। এটা কি আসলে মেনে নেওয়া যায়? না, আসলেই মেনে নেওয়া যায় না। এভাবে তোর পরাজয় আমি আসলেই মেনে নিতে পারছি না। ভেবেছিলাম আর একটু খেলবো তোর সঙ্গে, কিন্তু তুই তো আগেই হার মেনে নিয়েছিস। এদিকে তোর স্বপ্ন বাস্তবায়ন করবি, আর ওদিকে আমার আন্ডারওয়ার্ল্ডে তোর রাজত্ব থাকবে। আর তুই আর রকি মিলে পুরো সিস্টেমকে বদলে দিবি। আর এই চিন্তা করে থাকলে ভুল ভাবছিস। আর রকি, তুই ভেবেছিলি রঞ্জিতের সঙ্গে হাত মিলিয়ে তুই আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করবি, আর পুরো আন্ডারওয়ার্ল্ড এটা তোর হয়ে যাবে। আর ওদিকে রঞ্জিত তার নাম করে ফেলবে, বিশ্বের মধ্যে 1 নাম্বার সায়েন্টিস্ট হয়ে যাবে। রঞ্জিত আর তোদের দুজনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। যদি এই স্বপ্ন পূরণ করতে আমি না বাধা হয়ে দাঁড়াতাম, আমি যদি না থাকতাম, তাহলে স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যেত। কি ঠিক বললাম তো? তুই থাকতে আমি এটা কখনোই পারবো না। আমার একটা বড় স্বপ্ন, আন্ডারওয়ার্ল্ড আমার হবে। পুরো আন্ডারওয়ার্ল্ডের যত মাফিয়া আছে সকলেই আমার কথাই চলবে। কিন্তু তুই যে পর্যন্ত বেঁচে আছিস সে পর্যন্ত আমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তাই তো তোকে আজ আমি নিজের হাতে মারবো। এতই সহজ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আকাশ চৌধুরীকে হত্যা করা? এই আকাশ চৌধুরী একদিনে তৈরি হয়নি। এই আকাশ চৌধুরী ছোটবেলা থেকে মানুষের লাথি খেতে খেতে একটা সময় তীক্ষ্ণ হয়ে তারপর মাফিয়া কিং হয়েছে। ছোটবেলায় রাস্তায় রাস্তায় মানুষ হয়েছিলাম, কেউ তো টাকা দিয়ে সাহায্য করেনি আমাকে। নিজের টাকা নিজেই কামিয়েছি। এখন আমার যে টাকা পয়সা আছে সেটা মনে হয় না আমার 4 পুরুষ খেয়ে শেষ করতে পারবে। আর শোন, রাস্তার মানুষ হয়েছি তো ছোটবেলা থেকে, তার জন্য খুব ভালো করে বাস্তবতাটা আমি খুব ভালো বুঝি। আর কোন মানুষ কিরকম, তার দৌড় কতটুকু, এটা আমাকে তুই চিনাবি? হ্যাঁ? আর যদি আমি এটা না চিনতাম তাহলে আমি পুরো আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করতে পারতাম না। বিভিন্ন দেশের মাফিয়া আজকে আমার সঙ্গে কথা বলার জন্য ওয়েট করে থাকে, শুধুমাত্রই আমার ক্ষমতার জন্য। আমি এইসবগুলো নিজে অর্জন করেছি। আজকে আমাকে সবাই চেনে আমার কাজের জন্য, বুঝতে পারলি? এতদিন ধরে আমি চেয়েছিলাম এই সিস্টেমটাকে বদলে দেব, আর এই সিস্টেমের সম্পূর্ণ দায়ভার আমি নেব, কিন্তু তোর জন্য কোনোভাবে সম্ভব হচ্ছিল না। তাই তো আমি রঞ্জিতের সঙ্গে হাত মিলিয়ে এই প্ল্যান তৈরি করে ফেললাম। আর এই প্ল্যানের মধ্যে তুই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিস। আমার সব লোকগুলোকে তুই নিজের হাতে খুন করেছিস, আর ওদের লাশগুলোকে এমনকি খুঁজে পর্যন্ত পাওয়া যায়নি।
এমনকি আমার ছোট ভাইকেও মেরেছিস তুই। এতগুলো লোকের মাঝে তোর ভাই কোনটা ছিল সেটাই তো জানি না। হবে হয়তো কোনটাকে মেরে দিয়েছি। খাগড়াছড়ি থেকে পালিয়ে এসেছিস আর ভেবেছিলি তুই সফল হয়ে গিয়েছিস রঞ্জিতের কাছে আসলে। হ্যাঁ, কে আছিস? আকাশকে একটু বুঝিয়ে দে আমি কি করতে পারি। আর নুসরাত শালি, আকাশকে মেরে তোর সঙ্গে আমি বিছানা গরম করব। তোর কথা শুনে সত্যি অনেক মজা পেলাম। আকাশকে মারতে পারলে আমি নিজেই আমার সব কিছু তোকে দিয়ে দিব। তবে আকাশটাকে আগে মেরে দেখা, দেখবি আবার তুই নিজে আবার পটল তুলবি। এই কথাগুলো শুনে রঞ্জিত অনেক রেগে যায় আর রঞ্জিত নিজেও মারতে আসলো। আর আকাশ এদিকে সবাইকে মারতে লাগলো। আকাশের সঙ্গে কেউ পারল না। আর তখনই চারিদিক থেকে গোলাগুলির আওয়াজ আসলো। আকাশের লোকজন এসে ফায়ার করতে লাগলো চারিদিক থেকে। আর এদিকে আকাশ তখন নুসরাতের হাতের বাঁধন খুলে দেয়। আর নুসরাতের হাতের বাঁধন খুলে দেওয়ার পরে তখন আকাশ গুলি করতে করতে নুসরাতকে নিয়ে চলে যায়। আর নুসরাতকে সাইডে রেখে সেও গুলি করতে লাগলো। আর হঠাৎ করেই নুসরাত ভয় পেয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর তখন আকাশ নুসরাতকে বলতে লাগলো, তুমি গাড়িতে গিয়ে বসো। এখানে থাকাটা তোমার ঠিক হবে না। আমি ওদেরকে শেষ করে তারপর আসতেছি। না হলে যে কোনো সময় রঞ্জিত এবং রকি পালিয়ে যেতে পারে। আমি যাব না, তোমার সঙ্গেই থাকবো। মরলে দুজনে একসঙ্গে মরবো, আর বাঁচলে দুজনে একসঙ্গে বাঁচবো। আমার অনেক বেশি ভয় করছে। আকাশ আর কোনো কথা বলল না। আকাশ ওদেরকে গুলি করলো। আর গুলিতে রকি আগেই মারা যায়। আর রকি মারা যাওয়ার পরে দেখতে পারলো রঞ্জিতের দিকে পালিয়ে